এসআইআর প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে কারা, সেটাই এক ধরনের ন্যারেটিভ কিন্তু এই নির্বাচনে 2026-এর নির্বাচনে দাঁড়িয়ে গেছে। হারেও কিন্তু এবারে ভোটদানের সংখ্যা অনেক বেড়েছিল, কিন্তু সেইটা প্রতিষ্ঠান বিরোধিতার হওয়া কিন্তু হওয়াতে কিন্তু বাড়েনি। বাইনারি যেটা চলছিল সেটা ভাঙতে পারে। 93% ভোট যখন পড়ছে একটা একটা দফায়, তখন সেটা অবশ্যই নজিরবিহীন, কারণ এরকম এর আগে ভারতে কোথাও হয়নি, পশ্চিমবঙ্গে তো হয়নি। পশ্চিমবঙ্গ তো মানে সবচেয়ে বেশি যখন হয়েছে 82-83% এরকম গেছে, কিন্তু 90% পেরিয়ে যাওয়াটা নজিরবিহীন, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সেটার যে ব্যাখ্যা হচ্ছে, সেটা ব্যাখ্যা বিভিন্ন ধরনের হচ্ছে। আমার যেটা মনে হয় যে যেহেতু ডিলিটেড ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং মৃত ভোটারদের সংখ্যা যেটা বাদ গেছে, যারা স্থানান্তরিত হয়েছেন তাদের নাম বাদ গেছে, এবং অনেককেই অ্যাডজুডিকেশনের নামে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বা তারা বিচারাধীন অবস্থায় রয়েছেন, তারা ট্রাইব্যুনালে এখন হয়তো অনেকে অ্যাপ্লাই করেছেন, তাদের নাম বাদ গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভোটের যে ভোট দানের পার্সেন্টেজ, সেটা বাড়াটা স্বাভাবিক স্বাভাবিক অঙ্কের হিসেবে। এখন এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে তাতেও দেখা যাচ্ছে যে হয়তো 3 থেকে 5% ভোট হয়তো বেশি পড়েছে, যেটা হয়তো আগে পড়তো না। সেটার একটা কারণ অবশ্যই যে বহু মানুষ যারা এতদিন ভোট দিতেন না, বা কোনো কারণে হয়তো রাজ্যের বাইরে থাকতেন, তারা কিন্তু প্রচুর সংখ্যায় আছেন, এবং সেই রিপোর্ট আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, সেখানেও কিন্তু বাইরে যারা কাজ করতে যান, সাধারণত তারা ভোটের জন্য ফিরে আসেন না, একটা দিনের জন্য আবার এত টাকা খরচ করে আসা, কিন্তু এবারে তারা এসেছেন। সেখানে আমার মনে হয় যে একটা ভয় কাজ করেছে, সেটাও ডকুমেন্টেড, যে তারা ভয় পেয়েছেন যে তারা যদি ভোট না দেন তাহলে তাদের নাম বাদ যেতে পারে, তারা যে তাদের পরিবার বিপদে পড়তে পারে, তারা যে বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন, অনেকে আশঙ্কা করেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ফলে তারা একটা বেশি সংখ্যায় এসে কিন্তু এবারে ভোট দিয়েছেন, যার ফলে এই যে 3-5%-এর একটা ফারাক দেখা যাচ্ছে, যে হয়তো আম, যেটা আগের বারের থেকে হয়তো একটু বেশি হতে পারে, সেটার কারণ আমার মনে হয় এটা। কাজেই সাধারণভাবে দেখলে কিন্তু এইটাই কারণ যে বেশি সংখ্যায় মানুষ এবারে ভোট দিয়েছেন, এবং এসআইআর এর প্রক্রিয়ার ফলে বহু নাম বাদ গেছে, ফলে স্বাভাবিকভাবেই যারা জেনুইন ভোটার, অবশ্যই যারা ভোট দেন, আহ, তাদের সংখ্যাটা অবভিয়াসলি স্যাচুরেটেড একটা জায়গায় গেছে। তো ফলে এই এই পরিসংখ্যানটা স্বাভাবিক, এই ভোট দানের শতাংশের হিসাবটা স্বাভাবিক। দেখুন, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া একটা থাকার কথা, কিন্তু আমার যেটা মনে হয়েছে এবারের আহ, যে যে ভোটটা হচ্ছে, সেই ভোটে প্রতিষ্ঠান বিরোধিতার থেকেও কিন্তু ছাপিয়ে গেছে এসআইআর ইস্যুটা। কারণ আমার যেটা মনে হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার বহু কারণ ছিল, করাপশন থেকে শুরু করে আমাদের যে শিক্ষক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সেইটা থেকে শুরু করে রেশন দুর্নীতি, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ, লোকাল যেসব তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ, কর্মসংস্থানের অভাব, বড় ইন্ডাস্ট্রি নেই, এরকম বহু, মানে লিস্ট বানালে অনেক তালিকা দীর্ঘ হতে পারে, সেইগুলো ইস্যু হয়ে উঠতে পারতো। কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে, যে ইস্যুটা এটাই হয়ে গেছে যে এসআইআর প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে কারা, সেটাই এক ধরনের ন্যারেটিভ কিন্তু এই নির্বাচনে 2026-এর নির্বাচনে দাঁড়িয়ে গেছে। কাজেই এই যে এবং এসআইআর এর প্রক্রিয়াটার পক্ষে বিপক্ষের কথা এই কারণে আমি বলছি যে পক্ষে হচ্ছে যে তারা যারা মনে করেন, যেটা বিজেপির ন্যারেটিভ, যে প্রচুর অনুপ্রবেশকারী এদেশে এসে বসবাস করছেন, তারা অবৈধভাবে এই ভোটার তালিকার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, অবৈধভাবে দেশের হয়তো নাগরিকত্ব পেয়েছেন বা পাননি, তবুও ভোটার তালিকায় যুক্ত হয়ে গিয়েছিলেন। যেটা বিজেপি বলেছিল, বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা এসছেন, এবং একদল মানুষ বিশ্বাস করেন যে হ্যাঁ, এটাই সত্যি, যে এই এসআইআর প্রক্রিয়া করা হয়েছে তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারীদের, এবং এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা রিফিউজি যারা আহ অবৈধভাবে এই ভারতবর্ষে এসছেন, বাংলায় বসবাস করছেন, তাদেরকে এই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্যই এই প্রক্রিয়াটা, এবং সেটা যথাযথ। তো সেইটা এক ধরনের কিন্তু বিশ্বাস মানুষের মনে রয়েছে, এবং তারাই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করছেন। এসআইআর এর বিপক্ষে যারা, তারা মনে করেন যে এর ফলে মানুষের নাগরিকত্ব, অনেক বৈধ ভোটারের নাগরিকত্ব চলে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে,
অনেক বৈধ ভোটারের নাম এই তালিকায় নেই এবং মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইলেকশন কমিশন একটা নতুন পদ্ধতি এনেছে, সেইটা ঠিক হয়নি। তো এই এই ধরনের একটা বক্তব্য আছে। কাজেই আমার মনে হয় না যে এই যে এত সংখ্যায় ভোট পড়া, সেইটা একটা প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া থাকে, যেটা 2011-তে আমরা দেখেছি এবং সেটা 2009 থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। সেই হাওয়াটা যে একদম যেটা হওয়া উচিত ছিল, 15 বছর ধরে একটি সরকার রয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বা সরকার বিরোধিতার হাওয়া থাকা উচিত ছিল, কিন্তু এই নির্বাচনে আমরা সেটা দেখতে পাইনি। বরঞ্চ এসআইআরটা একটা বড় ইস্যু হয়ে গেছে। আমার তো একটা সময় মনে হয়েছে যে এটা একটা ইস্যুহীন নির্বাচন হতে চলেছে, যে রিয়েল ইস্যুগুলো থাকার কথা তার বদলে এসআইআর, নির্বাচন কমিশনের অতি সক্রিয়তা, এই সবগুলোই বড় হয়ে গেছে। কাজেই আমার মনে হয় না এটা সরলীকরণ করা হবে যে এত সংখ্যায় ভোট পড়েছে মানেই সেটা প্রতিষ্ঠান বিরোধী ভোট। আহ যেসব জায়গায় বিজেপি শক্তিশালী, বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, সেখানে তারা ভালো ফল করবে বলে তাদের ধারণা, আমারও এটা মনে হয় সাধারণভাবে। কিন্তু যদি আবার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের দিকে দেখি, তাহলে এটা ভেবে নেওয়া খুব কষ্টকর যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াতে সেখানকার সংখ্যালঘু মানুষরাও বিজেপিকে ভোট দিয়েছেন এত বেশি মাত্রায়। সেটা হওয়াটা সাধারণভাবে খুবই অস্বাভাবিক। সেটা একটা ব্যাপার। আহ যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে তৃণমূল ভালো ফল করবে। আহ জঙ্গলমহলের কিছু এলাকায় বিজেপি 2019-এর পরে 2021-এ তেমন ভালো ফল করতে পারেনি, অনেক জায়গায় 2024-এও তারা ভালো ফল করতে পারেনি, কিন্তু সেইটা একটা রিকভার করার জায়গায় তারা আছে বলে আমার মনে হয়। কাজে সেখানে যে ভোটটা পড়েছে সেটা একটা অন্য রকমের ভোট হবে। কিন্তু আমার মনে হয় যে এসআইআর নিয়ে মানুষের যে আহ, একটা দ্বিমত রয়েছে, কারো কেউ মনে করেছেন এই প্রক্রিয়া সঠিক, কেউ মনে করেছেন এই প্রক্রিয়া হয়রানির জন্য করা হয়েছে, সেইটার একটা রিফ্লেকশন এতে পড়তে পারে, কিন্তু পুরোটাই সরলীকরণ করে দেওয়াটাও ঠিক হবে না। একদমই তাই, যেটা একদম মানে ব্যাটল অফ নার্ভস যাকে বলে সেই রকমই হচ্ছে। কারণ মনে রাখতে হবে যে আর একটা দফা বাকি রয়েছে এবং বিজেপি এই ন্যারেটিভটাই সেট করার চেষ্টা করছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে এটা একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। কারণ এটাই দেখা যায় সাধারণত, যে যখন মানুষ একটা সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে, তখন বেশি মাত্রায় লোকে ভোট দিতে আসে, সরকারের বিরুদ্ধে ভোট দিতে আসে। এবারে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার ছিল পশ্চিমবঙ্গে, যে সাধারণ ভোট সংক্রান্ত হিংসা আমরা দেখে থাকি সেইটা অনেক কম হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, কারো প্রাণহানি হয়নি। তো বিজেপি এই ন্যারেটিভটাই সেট করার চেষ্টা করছে এবং তারা সেটা করছে খুবই একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে। সেটা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে তাদের যে কনসলিডেশন করা দরকার যেসব জায়গাগুলোতে ভোট, সেইটা যাতে তারা করতে পারে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু ঠিকই দ্বিতীয় দফার দিকে চোখ রেখেই কিন্তু এই ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে এই এত সংখ্যায় ভোট মানে হচ্ছে এসআইয়ের বিরোধী ভোট, বিজেপি বিরোধী ভোট, নির্বাচন কমিশনের অতীত সক্রিয়তার বিরোধী ভোট। তো এই পুরো ব্যাটেলটাই কিন্তু হচ্ছে, এই যুদ্ধটাই কিন্তু হচ্ছে যে দ্বিতীয় দফার কথাটা মাথায় রেখে, তাতে করে তারা চেষ্টা করছেন তাদের যে ভোট ব্যাংক সেটা যাতে অটুট থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা হয়তো ফেন্স সিটার, যারা এখনো হয়তো ঠিক করে উঠতে পারেনি যে কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না, আহ তারা যাতে তাদের দিকে আসেন। সেটা বিজেপি চাইছে তাদের দিকে আসুক, তৃণমূল অবশ্যই চাইবে তাদের দিকে আসুক। তাদেরকে প্রভাবিত করার জন্য কিন্তু এই ন্যারেটিভটা খুব কাজ করছে। একটা ব্যাপার বলবো আমি, সেটা হচ্ছে যে বিহারেও কিন্তু এবারে ভোটদানের সংখ্যা অনেক বেড়েছিল, কিন্তু সেইটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কিন্তু হাওয়াতে কিন্তু বাড়েনি। এসআইআর পরবর্তী যে ভোটগুলো হচ্ছে সেখানে একটা দেখাই গেছে, তামিলনাড়ুতেও ভোটদানের শতাংশের হার বেড়েছে, বিহারেও বেড়েছিল, কিন্তু সেখানেও কিন্তু বিরোধীরা জিততে পারেনি, সেখানেই বিজেপি জেডিইউ সরকার তারাই আবার ক্ষমতায় এসেছিল। কাজেই আবারও বলবো যে এই সরলীকরণটা করা হচ্ছে কারণ বিজেপি এবং তৃণমূল তারা চায় যে তাদের নিজের নিজের যে কোর ভোট ব্যাংক সেটা অটুট থাকুক, এবং ফেন্স সিটাররা যারা মাঝামাঝি অবস্থায় রয়েছেন, যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, তারা যাতে আবার তাদের দিকে আসেন, তাদেরকে প্রভাবিত করার জন্যই এই ন্যারেটিভটা চলছে। যদি 110টা আসন বলে বিজেপি, বা 125 আসন বলে, আমাদের মনে রাখতে হবে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মিলিয়ে প্রায় 43টি আসন রয়েছে। তো তাহলে দেখতে হবে না 110 মানে ওটা বাদ দিয়ে সবগুলো আসন কি তারা জিতে যাবে? বীরভূমে সবগুলো আসন জিতে যাবে বিজেপি, সেরকম জায়গায় কি রয়েছে?
বা পূর্ব মেদিনীপুরে কি সব আসনগুলো জেতার জায়গায় রয়েছে? আহ, এইগুলোকে দেখতে হবে। বিজেপি অবশ্যই, আমার যেটা ধারণা এবং ভোটের আগে যেরকম রিপোর্ট পাওয়া গেছে, তাতে উত্তরবঙ্গের যে আসনগুলো সেখানে তারা ভালো ফল করবে, কিন্তু সেখানেও যে সব আসনগুলি জিতে যাবে এরকম তো কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। কাজেই এই যে দাবিগুলো, পরস্পরের যে দাবি বা তার প্রতি দাবি, সেটা সম্পূর্ণই কিন্তু মনে রাখতে হবে যে দ্বিতীয় দফার ভোটের কথা মাথায় রেখে সেইখানে দুই দলই চাইবে যে তারা তাদের ভোটারদের প্রভাবিত যাতে করতে পারেন এবং তারা বেশি মাত্রায় ভোট দেন তাদের পক্ষে, সেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টাই হচ্ছে। কেউ বলবে না যে আমি, না না আমার মনে হচ্ছে না আমি এই এই প্রথম দফার ভোটটাতে এগিয়ে থাকতে পারবো, আমি দ্বিতীয় দফার ভোটের দিকে তাকিয়ে আছি। তো কাজেই দুপক্ষই বলবে স্বাভাবিকভাবেই যে আহ প্রথম দফায় আমরা এগিয়ে আছি, আমার বিপক্ষ যে তারা পিছিয়ে রয়েছে। সম্পূর্ণই ইসরায়েল। খুব কঠিন প্রশ্ন যে কি হতে পারে। একটা জিনিস আমার মনে হয় যে মুর্শিদাবাদ, মালদা, আহ, এই দুটো জেলাতে, উত্তর দিনাজপুরের খানিকটা কয়েকটি আসনে কংগ্রেস একটা ভালো ফল করার জায়গায় রয়েছে। এখন দেখতে হবে যে গতবারের যে 2021-এর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখেছি যে এইসব জেলাতে একটা আহ, আহ, খুব খুব স্পষ্ট মেরুকরণ হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে সংখ্যালঘু ভোট মূলত আহ, আহ, তৃণমূলের দিকে গেছিল এবং কোনো কোনো আসনে তৃণমূল 50-55% মতো ভোট পেয়েছে, এরকমও নজির রয়েছে। কাজেই কিন্তু আবার 2024-এর নির্বাচন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো 2021-এ কিন্তু কংগ্রেস কোনো আসন জিততে পারেনি, বামেরাও কোনো আসন জিততে পারেনি। 2024-এর নির্বাচনের দিকে যদি তাকাই এবং তার আগে সাগরদিঘি উপনির্বাচন হয়ে গেছিল, সেই দিকটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো সেখানে কংগ্রেস ওই তৃণমূলের ভরা বাজারেও তৃণমূলের এমএলএ ছিলেন। আহ, তার মৃত্যুর পরে, সুব্রত সার মৃত্যুর পরে সেই সিটটা থেকে কিন্তু কংগ্রেসের প্রার্থী জিতে এসেছিল, যদিও বাইরেন বিশ্বাস পরে আবার তৃণমূলে যোগদান করে। সেখানে আমরা দেখেছি যে কংগ্রেস অন্তত 12টি আসনে, যে 152টি আসনে নির্বাচন হলো প্রথম দফায়, তার 12টি মতো আসনে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এগিয়েছিল, সিপিএম একটাতে এগিয়েছিল। এবারে এটাই দেখার যে এই সংখ্যালঘু ভোট পুরোটাই তৃণমূলের দিকে চলে যায় কিনা, অথবা কংগ্রেস সেখান থেকে কোনো গেইন করতে পারে কিনা। কংগ্রেস খুব আশাবাদী যে তারা মালদাতে অনেকগুলো আসনে ভালো ফল করবে, মুর্শিদাবাদে অনেকগুলো আসলে আসনে ভালো ফল করবে। সেটা যদি হয় তাহলে এই যে মেরুকরণের যে রাজনীতি, যেটার কারণে অধীর চৌধুরী আহ, বহরমপুর লোকসভা নির্বাচন 2024-এ হেরে গেলেন, সেই জায়গাটাই কিন্তু একটা বাইনারি যেটা চলছিল সেটা ভাঙতে পারে। এবং আমার ধারণা যে লেফটও, যদিও তারা আসন যদি নাও জিততে পারে, তারা অনেকটা রিকভার করতে পারবে অনেক জায়গাতে তাদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক। কংগ্রেসও সেটা পারবে, কংগ্রেসের ক্ষেত্রে সেটা একটা সিটে ট্রান্সলেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আহ, কিন্তু এখনো পুরো গ্রাউন্ড লেভেলে কি হয়েছে তার অ্যানালিসিস যতক্ষণ না করা যাচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা খুব কঠিন ব্যাপার যে শামশেরগঞ্জের মতো আসন বা এই মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাকার আসনের ফলাফল এক্স্যাক্টলি কি হতে পারে। এটাও এসআইআর এর দিক থেকেই দেখা উচিত যে সেখানেও স্বাভাবিকভাবে বেশি ভোট পড়বে। কিন্তু এটাও ঠিক যে এবারে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী এবং রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা, আহ, তিনি কিন্তু অনেকটা আহ, খুলে ব্যাট করার সুযোগ পেয়েছেন। সেখানে যদিও তার দলের থেকেই আসা পবিত্র কর তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা মনে রাখতে হবে এই ব্যাটেলটা কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না। এবং শুভেন্দু অধিকারীর অবশ্যই সেখানে তার সেটা তার কর্মভূমি নন্দীগ্রাম, এবং তার সঙ্গে ইলেকশন কমিশনের সহায়তা তিনি পেয়েছেন, তিনি যেরকম অভিযোগ করেছেন সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং কালকেও আমরা যে শুভেন্দু অধিকারীকে দেখেছি, খুব সামান্য কিছু সময় ছাড়া তিনি অনেকটাই রিল্যাক্স মুডে ছিলেন, যেটা কিন্তু 2021-এ আমরা দেখিনি। কাজেই তিনি তার ভোটারদের, কোর ভোটারদের মোবিলাইজ করতে পেরেছেন আশা করা যায়। কিন্তু উল্টো দিকেও দেখতে হবে যে নন্দীগ্রাম 2 ব্লকে যে সংখ্যালঘু ভোট রয়েছে সেইটার কিরকম প্রভাব পড়ছে, সেইটা শুভেন্দু অধিকারীর যে লিড, একটা খুব মার্জিনাল লিড ছিল গতবারে,
সেইটাকে কোনো রকমে ব্যাঘাত ঘটাতে পারে কিনা এগুলো দেখার বিষয় রয়েছে। তবে শুভেন্দু অধিকারী বডি ল্যাঙ্গুয়েজে তিনি অনেক বেশি স্বস্তিতে ছিলেন বলেই তিনি মনে করছেন, কারণ তিনি যেরকম যেরকম চেয়েছিলেন হয়তো সেরকম সেরকম ভাবে ভোটটা তিনি করাতে পেরেছেন।